নমস্কার। 2024 সেপ্টেম্বর মাসের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে গিফট কার্ড। কারণ মার্কেট, ইন্ডিয়ান মার্কেট নিফটি 50 হোক আর গ্লোবাল মার্কেটে, ইউএস এর মার্কেটে বা গ্লোবাল চাইনিজ হোক, জাপানের নিক্কেই যাই হোক, সবচেয়ে সবাই প্রতিদিনই সব ইন্ডেক্স গুলো প্রতিদিনই নতুন নতুন হাই করছে। কিন্তু এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে রেট কার্ড। হ্যাঁ, যেমন এখন আহ ডজন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ চলছে নতুন হাই 247, যদিও গতকালের ক্লোজ ছিল 42,124, নতুন হাই 247। প্রতিদিনই নিফটি 50 হোক বা আমাদের ইন্ডিয়ান মার্কেট হোক বা ইউএস মার্কেট হোক, প্রতিদিন নতুন নতুন হাই করছে। এখন যথেষ্ট আনন্দের সময় রেট কাট হয়েছে। রেট কাট কতটা পরিমাণ হয়েছে? রেট কাট হেডের যে মিটিংগুলো, পূর্বের যে মিটিংগুলো আমরা দেখেছি, প্রতি মিটিংগুলোতেই ডিরেক্টরদের প্রতি মিটিংয়েই বলে আসছিল যে, বা ওনারা বলে আসছিলেন যে রেট কাট করব। কিন্তু প্রতি মিটিংয়েই শেষ পর্যন্ত সামনের বার রেট কাট করবো, সামনের মিটিংয়ে রেট কাট করবো, সেই করতে করতে পিছাতে পিছাতে 2024 সেপ্টেম্বরে এসে রেট কাট করলো এবং অনেকটা অনেকটা পরিমাণে রেট কাট করলো। কতটা? 0.5 পয়েন্ট বা 50 বেসিস পয়েন্ট। টেকনিক্যাল টার্ম এটা। বেশ বেশ না, খুবই ভালো খবর। কিন্তু এর মাঝে আরেক রকম খবর আছে যে রিসেশন কামিং সুন, জিজ্ঞাসা চিহ্ন, যে রিসেশন কি খুব তাড়াতাড়ি আসছে? এখন এই রিসেশন নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে অর্থনীতির বিষয়ে বা ইকোনমিক্সে বিস্তর আলোচনা আছে। কিন্তু মার্কেটের সাপেক্ষে আমরা যেটুকু জানলে হবে সেটুকু জেনে মার্কেটের উপরে পূর্ব আভাস নিতে পারি আমরা নিজেরা। যদিও রিসার্চ এক্সপার্ট যারা আছেন, তারা প্রতিদিনই তাদের নির্দিষ্ট প্যারামিটার আছে, তারা গ্লোবাল মার্কেট সম্পর্কে আমাদের সে অনেক কিছু জানেন, বোঝেন, সেই অনুযায়ী প্রতিদিন রিপোর্ট বের করেন। সেগুলো আমরা প্রত্যেকেই খেয়াল করব, প্রয়োজনে কিছু কিছু প্যারামিটার লিখে রাখবো। এগুলো আমাদের হোমওয়ার্ক হওয়া উচিত। এখন অল্প কথায় রিলেশনটা একটু জানা যাক। অ্যাকচুয়ালি কি রিলেশন? সেই বিষয়টাকে বা সেই অবস্থাকে বোঝায় যখন পরপর দুটো কোয়ার্টার বলতে একটা কোয়ার্টার হয় হচ্ছে আহ 3 4 12, 4 মাসের করে, 3 মাসের করে এক একটা কোয়ার্টার হয়। 12খানা মাস, 3 মাসের এক একটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার হয়। এখন পরপর যে কোনো দুটো কোয়ার্টার যদি নেগেটিভ জিডিপি গ্রোথ আসে, তাহলে অফিসিয়ালি তখন ঘোষণা করা হবে যে সেই দেশের বা সেই পার্টিকুলার এরিয়ার জিডিপি হিসাব করে যদি জিডিপির গ্রোথ নেগেটিভ আসে বা মাইনাসে চলে, তাহলে তখন অফিসিয়ালি জানানো হবে যে হ্যাঁ, রিসেশন নিয়ে আমরা এগোচ্ছি। যে বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, তার মধ্যে মোটামুটি কয়েকটা আমাদেরকে এক্সপার্ট তো নই, এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। কয়েকটা প্যারামিটার যদি আমরা মাথায় রাখি, তাহলে টোটাল বিষয়টাকে মাথায় রেখে এই 2-3টে প্যারামিটার মাথায় রেখে মার্কেটে কাজ করলে রিস্কের পরিমাণ কমবে, এটুকু আশা করা যায়। এখন আগামী দিন রিসেশন আসবে কি আসবে না, সেটা পুরোপুরি সম্পূর্ণভাবে বলা যায় না। এক্সপার্টরাও সম্ভাবনা মেবি এরকম ভাবে বলে থাকেন যে হতে পারে। ঠিক যেমন আবহাওয়ার ক্ষেত্রেও বলা হয় যে হ্যাঁ, আগামী 2 দিন ঝড় জল বৃষ্টি বা যাবতীয় যা কিছু আছে সেগুলো এরকম এরকম 2 দিন হতে পারে, 3 দিন, যা যেটা সে অনুযায়ী বলা হয়ে থাকে। এগুলো বোঝে কি করে না, স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো দেখা হয় এবং কোন কোন পার্টিকুলার এরিয়ায় হতে পারে সেগুলো আন্দাজ করা হয়। যদিও আলটিমেট শেষমেশ হয়তো একটু ডান দিক ঘুরে গেল, একটু বাঁ দিক ঘুরে গেল, যে ওয়েস্ট বেঙ্গলে হওয়ার জায়গায় দেখা গেলো উড়িষ্যায় বেশি হয়ে গেল, বাঁ দিকে ঘুরে গিয়েছে বলে ডান দিকে ঘুরে গেল, দেখা গেলো বাংলাদেশে বেশি হয়ে গেল, এরকম কিছু হয়। কিংবা মায়ানমারের দিকে চলে গেল, এরকম হয়। ঠিক তেমনই মার্কেটের ক্ষেত্রেও আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাগুলোকে নিয়ে আগামী দিন কি হতে পারে তার পূর্বাভাস নিতে পারি। এখন সেই পূর্বাভাসগুলো কি কি হতে পারে, তার মধ্যে মেন কয়েকটা পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট মাথায় রাখলে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে রিসেশন সত্যিই কি আসতে চলেছে বা আসতে পারে। এখন অবশ্যই আমরা তবুও এই প্যারামিটারগুলো অবশ্য নিজেরা খাতায় রাখবো এবং নিজেদের হোমওয়ার্ক করা দরকার। এগুলো আমরা নিজেদেরই জানা দরকার। তাছাড়া এক্সপার্টরা কি বলছেন সেগুলো জানা দরকার। কারণ
আচ্ছা, আমরা যে প্যারামিটারগুলো ছোট ইনভেস্টর হিসাবে অবশ্যই করে মাথায় রাখবো সেগুলো হচ্ছে: 1 জিডিপি, 2 আনএমপ্লয়মেন্ট রেট, আর হচ্ছে ইনফ্লেশন। আচ্ছা, কিছু ডেটা আমি সামনে প্রকাশ করব, যে ডেটাগুলো আমি ইন্টারনেট থেকে জোগাড় করেছি। অফিসিয়াল ওয়েবসাইট বিইএ, ব্যুরো অফ ইকোনমিক অ্যানালিসিস; বিএলএস, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স; ফ্রেড, এফআরইডি, ফেডারাল রিজার্ভ ইকোনমিক ডেটা বা ডাটা; ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার। এখন এখানে যে লেবার বানান লেখা আছে, এটা আমাদের ইন্ডিয়ান যদি বানান হতো সেটা হচ্ছে LABOUR, কিন্তু ইউএস এর বানান হিসাবে LABORই হবে। ঠিকই লেখা আছে এখানে, অনেকে প্রশ্ন করতে পারে। যাই হোক, আমাদের অবশ্যই নিজেদেরকে হোমওয়ার্কের মধ্যে এই ডেটাগুলো অবশ্যই করে আমরা অবশ্যই লিখে রাখবো নিজেরা, যেগুলো আমাদের খুবই আগামী দিনের জন্য কাজে লাগবে। যে হ্যাঁ, এতটা পরিমাণ মেঘ হয়েছে, তাহলে হ্যাঁ এরকম বৃষ্টি হতে পারে, হবে এরকম ব্যাপার না, কিন্তু আগে থাকতে সাবধানতা অবলম্বন করার যে বিষয়গুলো, সেইগুলোর মধ্যে এই তিনটে অবশ্যই করে দেখতে হবে। ইউএস এর ডেটার উপরে আমাদের জিডিপির ব্যাপার তো অবশ্যই আমাদের মার্কেটে প্রভাব পড়বে, কিন্তু ইউএসএ যদি পড়ে তাহলে গ্লোবাল মার্কেটে তার প্রভাব পড়ে, কারণ সবকিছু জায়েন্ট বলা যায়, মার্কেট জায়েন্ট ওরা, মার্কেট বস। সুতরাং ওদেরকে অবশ্যই ওদের ডেটাগুলো অবশ্যই খুবই কাজের, অবশ্যই মাথায় রাখতে হবে। আবারও বলি, জিডিপি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, তিনটে আলাদা পৃষ্ঠাতেই এগুলো পরপর ডেটাগুলো লিখে রাখা ভালো হবে। সাধারণত প্রতি মাসেরই লাস্ট শুক্রবারে এই আনএমপ্লয়মেন্ট 2 নম্বর, যেটা আনএমপ্লয়মেন্ট রেটের ডেটা প্রকাশ করে ওরা, ইউএসএ। আর জিডিপি তো কোয়ার্টারলি প্রকাশ হয়, আর ইনফ্লেশন ওগুলো ওই হিসাবে জানা যায়। আর এইগুলো ধীরে ধীরে এবার ডেটাগুলো জানা যাক। আচ্ছা, এই বিষয়গুলো কেন জানবো? এই বিষয়গুলো এই কারণে জানবো, আমরা যেমন পূর্বের অভিজ্ঞতা দিয়ে বৃষ্টি হবে কি না হবে সেগুলো কাজে লাগে, ঠিক তেমনই 2008-এর যে ইনফ্লেশন, 2008-এর যে রিসেশন এসছিল, সেই রিসেশনের আগে কিন্তু এরকম হয়েছিল যে রেট কাট হয়েছিল পরপর। হ্যাঁ, রেট কাট হওয়া সত্ত্বেও, রেট কাট হওয়ার পরপরই কি হলো, মার্কেট দৌড়াতে শুরু করলো। কিরকম দৌড়ানো শুরু হলো? 30% আপ ছিল। সেখান থেকে যখন 2008-এ অফিসিয়ালি ঘোষণা করলো যে রিসেশন আসতে চলেছে বা রিসেশনে এগোচ্ছি আমরা, তখন মার্কেট কারেকশন করলো 60%-এর কাছাকাছি, একদম টপ লেভেল থেকে। এখনো ঠিক সেই অনুযায়ী মার্কেটটা চলছে। তার মানে এই না ইনফ্লেশন, রিসেশন আসছে, কিন্তু এই ডেটাগুলো আমাদেরকে অবশ্যই জেনে থাকতে হবে। যে এইবারও রেট কাট হলো, পাওয়েলজি, পাওয়েল যে স্যার, পাওয়েল স্যার, ফেড ফেড বোর্ডের হেড, উনি জানিয়েছেন যে 50 বেসিস পয়েন্ট তো এখন সেপ্টেম্বরে করলাম, এবং আগামী দিনেও আরো রেট কাট করবো, 50 বেসিস পয়েন্ট ছাড়াও আরো রেট কাট করতে চাই। ঠিক তেমনই 2007-এও এরকম পরপর রেট কাট হয়েছিল, সেই ডেটাগুলো অবশ্যই দেখাবো। এবং সেই আনন্দে বা সেই উত্তেজনায় রেট কাট হলে অবশ্যই মার্কেটে লিকুইডিটি বাড়ে, টাকার পরিমাণ বেড়ে যায়, উপর থেকে কাছে টাকার পরিমাণ বেড়ে যায়। ওই জন্যে কি হয়, ওই জন্য মার্কেট ইনভেস্ট করতে থাকি সবাই। হ্যাঁ, ইনভেস্ট করতে থাকলে লিকুইডিটি যেহেতু থাকে, মার্কেট অবশ্যই তার রেজাল্ট দেখায়। 30% আপ ছিল, সেখান থেকে যখন দেখলো না রিসেশনের দিকে এগোচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গিয়েছিল, জিডিপি গ্রোথ কমে গিয়েছিল, ইনফ্লেশনও ওরকম সেই অনুযায়ী ছিল, আস্তে আস্তে মার্কেট পড়া শুরু করলো। পড়তে পড়তে 60% কারেকশন হয়েছিল, কিন্তু সেই অনুযায়ী অবশ্যই যেহেতু আমরা পুরো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এইভাবে চলবো এখন আমরা। আচ্ছা, ডেটাগুলো অবশ্যই দেখবো, এবার পরপর দেখলে আমরা আইডিয়া পেয়ে যাবো অ্যাকচুয়ালি কিভাবে হোমওয়ার্ক করা দরকার আমাদের। জিডিপির গ্রোথ যদি দেখি, তাহলে এখানে ডেটা রয়েছে 1961 থেকে 2018 পর্যন্ত করা, যদিও 2023 পর্যন্ত দেখা যাবে। এখানে যদি আমরা দেখি 1961 2.3%, থ্রি হাইস্ট কত 7.2। আচ্ছা, 1992 থেকে 3.5, 1992 তাও 3.5, 2002 1.7, এখানে এই 4.5। সাধারণত একটা প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ তো 6, 7, 8, 9 কত যায়, বিশাল বিশাল ডিজিট। এখন উম, এখন প্রশ্ন আসতে পারে আমাদের 6, 7, 8, 9 এরকম যায়, চায়নার কখনো 2 ডিজিট যেত, বা বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল কত 11%, ওখানেও 2 ডিজিটের ওরকম জিডিপি গ্রোথ ছিল। কিন্তু ইউএসএ এরকম ধরনের কেন? ইউএস এই কারণে এরকম ধরনের জিডিপি গ্রোথ 3, 4,
যে বা জাপানের ওরকম 1 2 3 4 এরকমই থাকে, ওই তার ওপরে যায় না, ওই 3 ঠিক আছে। এদেরও তাই। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ওদের ডেভেলপ, ওরা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, আমরা ডেভেলপিং, আমরা হচ্ছে যেতে আছি এখনো, মানে চলছি, মানে আমরা নিজেদেরকে উন্নত করবো বলে সেই রাস্তাতে এখনো হাঁটছি, হাঁটা হাঁটা চলছে, কন্টিনিউইং প্রসেস চলছে। আর ওদের হচ্ছে ডেভেলপড অলরেডি হয়ে গিয়েছে, ডেভেলপ হয়ে গেছে, উন্নত হয়ে গিয়েছে, ওই জন্য ওদের নতুন তৈরি করার কিছু নেই। আমার পেট ভরে গিয়েছে, আবার নতুন করে এখন যদি কিছু খেতে দেওয়া হয় তো অল্প কিছু, আমি রসগোল্লা খেলাম খুব জোর বেশি, না আবার তো 1 প্লেট বিরিয়ানি খেয়ে নেবো না, বা আবার যার ফ্রাইড রাইস ভালো লাগে সে, এমন তো নয় যে আমি পেট ভরে আবার অন্য পেট ভরে না, যতটা খেয়েছি পেট ভরার পর আবার খাবো, এমন তো না। ওদের সব, আমাদের এখানে যেমন ব্যাংকে টাকা রাখলে টাকা ইন্টারেস্ট পাই, ওখানে টাকা ইন্টারেস্ট ব্যাংকে রাখলে বরং রাখার জন্য আরো আহ, টাকা দিতে হয়, এই কারণে এদের জিডিপি গুলো কম। আচ্ছা, এখানে আরেকটা তথ্য বলবো, যে এখানে দেখা যাচ্ছে 2003 2.8, 2007, এই যে রিসেশন শুরু যে পিরিয়ডটা 2007 এবং 2008, 0.1%, কেমন ধরনের জিডিপি গ্রোথ, কতটা কমে গেছে, এই ডেটাগুলো আমাকে স্মরণ রাখতে হবে যে অ্যাকচুয়ালি ওরকম ধরনের ডিক্লাইন বা নিচের দিকে আসে কি, যদি আসে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খালি একটা না যে জিডিপি গ্রোথ কমছে মানে যে আনএমপ্লয়মেন্ট রেটটাকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এখানে আরেকটা তথ্য বলবো, সেটা হলো যে এখানে -2.6 থেকে ডাইরেক্ট কত, -2.6 কত দেখলাম, 2009। আবার এদিকে 2010-এর 2.7, ডাইরেক্ট 2.7, -2.6, 2.7, 26×52, 53, 5.1% জাম্প। অ্যাকচুয়ালি কেন? এর কারণ একটা ছোট্ট ম্যাথ জানতে হবে, যেটা সবাই পারবে, যে কোনো ধরলাম 100 টাকা, 100 টাকা 20% কমে গিয়েছে, মানে কমে গিয়ে কত আসবে, 80 আসবে। এখন 80-কে আবার যদি 100-তে একদম সঠিক আগে যে জায়গায় ছিল সেই জায়গায় যদি আবার আনতে চাই, তাহলে কিন্তু 20% বাড়ালে হবে না, 20% কমে হয়েছে 80, 100। কিন্তু যদি ভাবি যে হ্যাঁ আমি 100-তে আবার সেই টাকা, সেই পরিমাণ টাকাকেই 80 থেকে 80টাকে আবার সেই পরিমাণ টাকাতে নিয়ে যাবো, 100-তে নিয়ে যাবো, তাহলে কিন্তু 20% বাড়ালে হবে না, 20% যদি বাড়াই, 80 20% 8×16, 96 হবে অ্যাকচুয়ালি। কিন্তু অ্যাকচুয়ালি তাহলে কত পার্সেন্টেজ বাড়ালে 80টা আবার পুনরায় 100 হবে, 25% বাড়ালে তবে গিয়ে আহ, আগের জায়গায় আসে, ওই জন্য এখান থেকে ডাইরেক্ট এত পরিমাণ জাম্প, কারণ এখান এই প্যারামিড বেস ভ্যালু এখান থেকে শুরু করা হচ্ছে, এই 2009 যেখানটায় এখন পয়েন্ট করা আছে, এখান থেকে যে পরিমাণ বাড়বে সেটাই হচ্ছে ওই আগের জায়গা, মানে এটা হচ্ছে সেই 80, আবার 100 যদি ধরা হয় এই আগের জায়গা, এই জন্য এখানে এরকম দরকার। আচ্ছা, এই যে ডেটাটা দেখলাম কি জিডিপি গ্রোথের, আনএমপ্লয়মেন্টটা দেখে নিবা, এটা কিসের রেট, ইনফ্লেশন, 1948 থেকে 2008 পর্যন্ত ডেটা দেয়া দেখেন, আহ, বা দেখো তোমরা সবাই, যে আনএমপ্লয়মেন্ট রেট, এটা হ্যাঁ, রেট সর্বাধিক ছিল 1984 দিকে, কোন এক সময় ছিল ওটা, ধরলাম না, তারপরে বেশ মার্কেট ঠিকঠাকই ছিল, আনএমপ্লয়মেন্ট কমতে কমছে কমছে কমছে, বেশ খুব ভালো। 2000-এও খুব সুন্দর ছিল, কিন্তু 2004-এ আবার আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গিয়েছে, তারপর বেড়ে গিয়ে আবার কমা শুরু হয়েছে, হচ্ছে মানে মার্কেট ভালো দিকে যাচ্ছে কোন টাইমটায়, না 7-এর দিকে, 7-এর আগে অবশ্যই, 7-এর অবশ্যই আগে মনে করি, কারণ অফিসিয়ালি ঘোষণা করেছিল রিসেশন ইউএসএ 2008-এ, কিন্তু অ্যাকচুয়ালি ওটার ফল কি 2007-এর, 2007-এর থেকেই তার আগের থেকে আনএমপ্লয়মেন্ট রেট বাড়া শুরু হয়ে গেছে, বাড়তে বাড়তে কোথায় গিয়েছে না 10, এর যে রেট 10 পর্যন্ত, পরিমাণ রেট পর্যন্ত, প্যারামিটার কিসে দেওয়া রয়েছে এটা দেখা হয়নি, আমারই ভুল। তা এত পরিমাণ বেড়ে গিয়েছে। আচ্ছা, এটা গেল আনএমপ্লয়মেন্ট রেট, আরেকটা কি ডেটা কত আছে, দুটো দেখা হলাম, 3 নম্বর হচ্ছে ইনফ্লেশন। হ্যাঁ, ইনফ্লেশন ডেটা পিডিএফ এ নেই, ইনফ্লেশন ডেটা এখানে আছে। হ্যাঁ, ইনফ্লেশন ডেটা এখানে দেখো, এখানে 2023 পর্যন্ত দেখা যাবে, আমি 2008-এ সেট 18 এই কারণে সেট করেছি, কারণ পরবর্তীতে দেখা যাবে যে পরের গুলো দেখলে ডেটা ঠিক বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কতটা পরিমাণ বেড়ে গেছে।
2018, 2018 ডেটাগুলো দেখা যায়। এটা কত, 1999, 2007, হ্যাঁ, 2007-এ, সাথে ইনফ্লেশন রেটটা 2.9 পর্যন্ত চলছিল ইনফ্লেশন। সেখান থেকে কমে যখন রেট কাট করা হলো বেশ ভালোই। এই কারণে রেট কাট করা হয়েছিল যে -0.4 2009 এসেছিল ইনফ্লেশন। থেকে যেটা বুঝলাম, অল্প যেটুকু বোঝার পৃথিবীর গ্রোথ যেন, এটা সেপ্টেম্বর চলছে 2024-এর, পরবর্তী কোয়ার্টারগুলো খেয়াল রাখতে হবে যে জিডিপির গ্রোথ ইউএস এর কেমন ধরনের আসছে, একই রকম থাকছে বা বাড়ছে। অবশ্যই বাড়লে ভালো, তাহলে রিসেশনের কোনো সন্দেহ নেই। খালি এটা নয়, আনএমপ্লয়মেন্ট রেটও, জিডিপি গ্রোথটা হচ্ছে প্রতি কোয়ার্টারে জানা যায়। আর আনএমপ্লয়মেন্ট রেট বললাম প্রতি মাসের লাস্ট যে শুক্রবার, সেই শুক্রবারে জানা যায়। এটাও এটাও লাস্ট করা যায় 2023 করা যায়। আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশনও ওরকম। অবশ্যই ইনফ্লেশন বাড়লে ক্ষতি, যেন কমেই থাকে। জিনিসের দাম বাড়লে সেটা, জিনিসের দাম খুব বাড়া খারাপ, বাড়া ভালো অল্প, কারণ তবেই জিডিপি এগোয়। অল্প অল্প করে বাড়া অবশ্যই ভালো, কিন্তু এক চান্সে বাড়া ইনফ্লেশন খুবই বাজে। ওই জন্য ইনফ্লেশন রেটটাও খেয়াল রাখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আর আনএমপ্লয়মেন্ট ডেটাটা হচ্ছে প্রতি মাসেই, এটা পিডিএফ এ ছিল, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট রেটটা ওরকম প্রতি মাসে লাস্ট শুক্রবারে আনএমপ্লয়মেন্ট ডেটা দেয়, সেটাকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সমস্ত কনক্লুশনটা কি আসছে অ্যাকচুয়ালি, যে জিডিপি যেন গ্রোথটা বজায় থাকে অথবা বাড়তে থাকে, আনএমপ্লয়মেন্ট রেট যেন কমতে থাকে, আর ইনফ্লেশন যেন একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, হঠাৎ করে যেন প্রচুর বেড়ে না যায়। এই ডেটাগুলো মাথায় রাখলেই তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, রিসেশন কি সামনে আসছে না আসছে, তাহলে আমরা সেই অনুযায়ী স্টেপগুলো, পরবর্তী স্টেপগুলো নিতে পারবো। অল্প কিছু কথা বলতে খুবই ইচ্ছে হচ্ছে, সেটা হলো আচ্ছা একটুখানি দেখে নিই। এখন আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, জানিয়ে দিই 9টা 33। ইউএস মার্কেটের এরকম অবস্থা, প্রতিদিনই নতুন নতুন হাই। যাই হোক, 42,245 সামথিং হাই করেছিল, 42,255। ভালো ভালো, প্রতিদিন নতুন নতুন হয়। মার্কেট এখন চরম জায়গায়। আচ্ছা, যদি রিসেশনের ব্যাপার নিয়ে বলি, কিছু কথা বলতে খুবই ইচ্ছে হচ্ছে, যে রিসেশন আসুক আর না আসুক, ফান্ডামেন্টালি যদি ভালো ব্যবসার কোম্পানি হয়, তাহলে কিনে অবশ্যই হোল্ড করা কোনো ব্যাপারই না, রাখা যেতেই পারে। এখন সারা জীবনের সঞ্চয় তো ওখানে দেওয়া যায় না, বা ইনকাম করছি তাও সেগুলো ইনভেস্ট করতে আসিস তেমন অবশ্যই নয়। এগুলো একটা শেয়ার মার্কেট, তো একটা, এই মার্কেটও হচ্ছে একটা ইনভেস্টের জায়গা, সঞ্চয়ের জায়গা, ঠিক আছে? অল্প অল্প করে অবশ্যই সঞ্চয় করতে থাকলে লং টার্মে অবশ্যই বেনিফিট দেয়, অবশ্যই বেনিফিট দেয়। ওই জন্যে, হ্যাঁ, যদি এক্সটার্নাল কোনো, বাইরের কোনো সমস্যা থাকে, তার জন্য পড়লো কোম্পানির ভ্যালুয়েশন কমলো, মার্কেটে দাম কমলো, অবশ্যই সেগুলো কেনা যায়। কিন্তু ইন্টারনাল যদি এখন ওদের কোম্পানির মধ্যেই কোনো সমস্যা থেকে থাকে, বিজনেসে কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই বিচার করা দরকার যে হ্যাঁ, এই কোম্পানিটা কিনবো, হোল্ড করবো, না বাই করবো, না সেল করবো। অবশ্যই নিজের বিবেচনা, উম, নিজের মতো। আমি কোনো এক্সপার্ট না, সেবি রেজিস্টার কোনো এক্সপার্ট না অবশ্যই। ওই জন্য এগুলো হচ্ছে নিজের ওপরে, যে বাই করবো, হোল্ড করবো, সেল করবো, যাই করি, এগুলো নিজের উপর নির্ভর করবে, আপনাদের একদম ব্যক্তিগত চিন্তা ভাবনার উপর নির্ভর করবে। তবে হ্যাঁ, এখন যে হট টপিক বলা যেতে পারে, যে গরম গরম যে খবরগুলো চলছে, তার মধ্যে রিসেশন নিয়েই বেশি আলোচনা চলছে, যে আসতে পারে কি। 2007-এ ওরকম রেট কাট করা হলো বারে বারে করে, আহ, শেষে গিয়ে কি হলো, রিসেশন চলে আসলো। 2024-ও কি এমন কোনো ইঙ্গিত আসছে, সেই জন্য এত আলোচনা।
কিন্তু আমাদেরকে ওইটা খেয়াল রাখলেই হয়ে যাবে। এক হচ্ছে ফান্ডামেন্টালি যদি ভালো কোম্পানি কিনে থাকে পড়লেও অসুবিধা নেই, পরে সঞ্চয়ের টাকা থেকে আবার কিনে রেখে দিলাম অ্যাভারেজ করে, এরকম করা যেতে পারে। আর যদি ফান্ডামেন্টালি স্ট্রং না হয় তাহলে তো অবশ্যই কোনো প্রশ্নই আসে না, যদিও আপনাদের উপরেই নির্ভর করবে। আর ওই জিডিপির রেট, কোয়ার্টার রেজাল্ট, জিডিপির কোয়ার্টার রেজাল্ট, আনএমপ্লয়মেন্ট ডেটা, আনএমপ্লয়মেন্ট রেটের ডেটাটা, আর হচ্ছে ইনফ্লেশন, হ্যাঁ ইনফ্লেশন, এই ডেটাগুলো অবশ্যই খেয়াল রাখলে মনে হয় অসুবিধা হবে না। ঠিক আছে, নমস্কার।